হাই বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত মুভি রিভিউ ইন বাংলাতে। আর সবাইকেই শুভ কালী পূজা এবং শুভ দীপাবলির শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আপনাদের জীবন যেন ভালো হয়, এটাই আমার তরফ থেকে আশা। আর চলুন আমরা জেনে নিই। আজকে আমরা রিভিউ করব তিনটে মুভি। গতকাল রিলিজ করেছে তিনটে হিন্দি সিনেমা। তো প্রথমটা হচ্ছে সান কি আঁখ, মেড ইন চায়না, আর তৃতীয়টা হচ্ছে হাউসফুল 4। তো আমার এই তিনটে নাম কেন আমি প্রথমে সান কি আঁখ, প্রথমে বললাম মেড ইন চায়না, তারপরে হাউসফুল 4, কারণ সিনেমাগুলি দেখে আমার যতদূর যা মনে হয়েছে এইরকম র্যাঙ্কিংটাই হওয়া উচিত। তাই আমি সেই রকম করেই র্যাঙ্কিং আপনাদেরকে বললাম এবং আমরা সেই রকম করেই জানবো যে সিনেমাগুলি কেমন। তো হ্যাঁ বন্ধুরা, যে আজকে একটা ভিডিওর মধ্যেই আমরা তিনটে সিনেমার রিভিউ করব এবং জেনে নেব কোন সিনেমাটি কেমন। তো প্রথমেই বলা যাক যে সান কি আঁখ। তো এটি প্রধানত একটা ওমেন সেন্ট্রিক সিনেমা এবং এটা একটা দুইজন দিদার মানে ঠাকুমার কথা বলা হয়েছে। বাংলাতে আমরা যাকে বলি, হিন্দিতে দাদি বলি, সেরকম। তো দুইজন ঠাকুমার কথা বলা হয়েছে, বয়স্ক মহিলা। তো এটা হচ্ছে হরিয়ানাতে এর প্লট সেট আপ করা হয়েছে এবং এটা একটা বায়োপিক। এটা একটা সত্যি ঘটনার ওপর এই সিনেমাটি বানানো হয়েছে এবং অনুরাগ কাশ্যপ প্রোডাকশন এটা বানিয়েছেন এবং যিনি ডিরেক্টর, তো আমার নামটা এই মুহূর্তে মনে নেই, কিন্তু তিনি হচ্ছেন নবাগত। তার এটা প্রথম ডিরেক্টোরিয়াল ভেঞ্চার এবং খুব ভালো কাজ করেছে। তো প্রথমেই আমরা জেনে নিই স্টোরিটা কেমন। যে দুইজন ঠাকুমা আছে, আমি যেরকম আগে বললাম, এবং তারা হরিয়ানার যেমন প্রচণ্ড কনজারভেটিভ ফ্যামিলির অংশ এবং তারা তাদের যে নাতনি যারা, সেখানে নাতনিরা একদিন শুটিং মানে প্রতিযোগিতার যে শুটিং প্রতিযোগিতা হয়, যেগুলো অলিম্পিকে যায়, স্টেট লেভেলে খেলা হয়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে, সেই শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে যায় এবং এই দাদিরা তাদের কাছ থেকে অনুপ্রেরণা পায় এবং তাদের সাথে যায় এবং সেখান থেকে এদের শুটিং শেখা, বন্দুকবাজি শেখা এবং সেখান থেকে এই দাদিরা মানে ঠাকুমারা কি করে ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়ন হয়ে ওঠে এবং তাদের যে পরিবারের মানে কনজারভেটিভ যে ফ্যামিলি, সেই পরিবারের বাধা বিপত্তি কাটিয়ে, কারণ ওদের একটা ধারণা মানে ওর যে দাদারা আছে তারা হচ্ছে ফ্যামিলির সর্বেসর্বা এবং তাদের উপরে কোনো কথা বলা যাবে না এবং তারা মনে করে যে মেয়েদেরকে সবসময় আড়ালে মানে পর্দার আড়ালে থাকবে। কিন্তু এরা দুজন কি করে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে সেখান থেকে মেডেল জেতে এবং ভালো জায়গায় এবং ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে, সেই কাহিনী এখানে দেখানো হয়েছে। তো একটা মার্ভেলাস স্টোরি, দারুণ দুর্দান্ত দেখানো হয়েছে। তো প্রথমেই স্টোরিটা প্রচণ্ডই খুব ভালো, স্ক্রিন প্লে আপনাকে বেঁধে রাখবে, সিনেমা হল থেকে উঠতে দেবে না। মিউজিক মোটামুটি ভালো, মানে বায়োপিক অত ভালো গান না রাখলেও হবে, রাখলেও চলবে, যেহেতু হরিয়ানার সেট আপ, তো একটু পাঞ্জাবি ফ্লেভারের গান আছে এবং যেটা শুনতেও বেশ ভালোই লাগে। আর বাদবাকি ক্যামেরা ওয়ার্ক সবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার সাথে যায়। আর সবশেষে বলি যে যে মহিলা দুইজন অভিনয় করেছে, ভূমি পেন্ডেকার আর তাপসি পান্নু, দুইজনেই মার্ভেলাস, মানে অনবদ্য অভিনয় করেছে, অনবদ্য। সরি। তো মানে আমি যদি বলি যে এনারা দুজন সমস্ত অ্যাওয়ার্ডগুলো সুইপ করবে, এদের মধ্যে কোনো অন্য কথা হবে না। এরা 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 এত সুন্দর অভিনয় করেছেন। আপনারাও যান, সান কি আঁখ দেখুন। প্রথমেই যদি আপনাদের কোনো প্রেফারেন্স থাকে যে এই তিনটে সিনেমার মধ্যে কোনটা দেখবো, আমি আপনাদেরকে রেফার করব সান কি আঁখ দেখার জন্য, কারণ এর মধ্যে কমেডি আছে, ইমোশন আছে, ড্রামা আছে এবং একটা পরিপূর্ণ ফ্যামিলি এন্টারটেনমেন্ট। আর ডিরেকশনের নতুন যে ডিরেক্টর এসছে, সেখানে তার কাজ অসাধারণ, এক কথায় অনবদ্য। এবং এর যে প্রোডাকশন সমস্ত যেগুলো অন্যান্য টেকনিক্যাল অ্যাসপেক্ট খুবই ভালো, সুন্দর, খুবই ভালো। তো আপনারা সিনেমাটি যদি দেখেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনাদের কেমন লেগেছে সিনেমাটি এবং আপনারা আমার সাথে একমত কিনা। তো এই হলো সান কি আঁখের রিভিউ। তো এরপরে আমরা শুরু করব মেড ইন চায়না। মেড ইন চায়না হচ্ছে রাজকুমার রাও আর আমাদের বাঙালি অভিনেত্রী মানে বাঙালি যে অভিনেত্রী, সে বাংলা থেকে বিলং করে, মৌনি রয়, যার ঠোঁট দুটো একটু বেশি বড়, যাই হোক, তো তার অভিনীত। তো এটা বললে ভুল হবে যে মৌনি রায় অভিনীত এবং রাজকুমার রাও, না, এটা রাজকুমার রাও, পরেশ রাওয়াল, বোমান ইরানি এবং গাজরাজ, যে গাজেন্দ্র রাও মনে হয়, আমার ঠিক মনে নেই।
তো এরা এই চারজনের অভিনীত সিনেমা। কিন্তু মৌনী রয় খুব একটা ছোট্ট চরিত্রে আছে। এবার বলে রাখি, এই সিনেমাটি হচ্ছে অ্যাকচুয়ালি একটা এডুকেশনমূলক সিনেমা, একটা সেক্স এডুকেশনমূলক সিনেমা। তো এখানে অনেকটা আপনি বলতে পারেন ভিকি ডোনার যেমন দেখেছেন সেই রকম ধাঁচে, মানে সেটা ক্যাটাগরি ওয়াইজ সেই রকম ধাঁচে, কিন্তু সিনেমাটা এক নয়, সিনেমাটা আলাদা। তো এখানে একটা দেখানো হয়েছে যে একটা সেক্স এডুকেশনকে প্রথমে রেফার করা হয়েছে, এটা বলা হয়েছে যে সেক্স এডুকেশন সম্বন্ধে সবাই সচেতন হওয়া উচিত, এবং তার থ্রু দিয়ে বলা হয়েছে একটা কমন ম্যান, মানে আমাদের মতো আম জনতা তার সাধারণ বুদ্ধি দিয়ে কিভাবে অস্বাভাবিক সফলতা পেতে পারে এবং তার কাজের জোরে। এটা একটা সুন্দর স্টোরি দেখানো হয়েছে। তো সিনেমার স্টোরিটা এটাই, যেটা বললাম আমি, সেক্স এডুকেশনের মাধ্যমে এই গোটা গল্পটা বানানো হয়েছে। সেখানে বোমানি রানী, পরেশ রাওয়াল দুর্দান্ত অভিনয় করেছে, রাজকুমার রাও তো ভালো অভিনয় করেন। তো স্টোরি এটা, স্ক্রিন প্লে ঠিকঠাক, আপনাকে সিনেমা হল থেকে উঠতে দেবে না সিট থেকে। আর মিউজিক ঠিক, মানে ঠিক কী বলবো, ওই একটু চার্টবাস্টার টাইপের গান করতে গিয়ে ওরা একটু ছড়িয়েছে। মিউজিক আমার অতটা ভালো লাগেনি। ক্যামেরা ওয়ার্ক ভালো, একদম যেমন এই ধরনের সিনেমার যেমন হওয়া দরকার সেরকমই। ব্যাকগ্রাউন্ড মিউজিকও ঠিকঠাক। তো এবার বলে রাখি যে, এবং আমাদের বলা উচিত যে এবার অ্যাক্টরদের পারফরমেন্স। রাজকুমার রাও অসাধারণ অভিনয় করেছে। রাজকুমার রাওয়ের এইরকম চরিত্র ও উনি আগেও করেছেন সিম্পল একটা মানুষের, কিন্তু এর মধ্যে না যে অনেকগুলো লেয়ার আছে। আপনার কোনো সময় রাজকুমার রাও যখন হাসবে তখন আপনার হাসি পাবে, রাজকুমার রাও যখন কাঁদবে তখন আপনার কান্না পাবে, রাজকুমার রাও যখন লোভ দেখাবে তখন আপনার রাগ করবে। সাধারণত এইরকম খুব একটা মানে মানে বিচিত্র ক্যারেক্টারের মধ্যে এত বিচিত্র, সাধারণত কোনো একটা অভিনেতাদের জন্য এটা একটা সুযোগ যে অভিনয় করার। আর সেখানে রাজকুমাররাও 100/100, এবং তাকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন বোমানি রানী এবং পরেশ রাওয়াল, এবং ওনাদের ছাড়াও সিনেমাটা সম্পূর্ণ নয়। এবার বলে রাখি মৌনী রয়। মৌনী রয়কে নেওয়া হয়েছে গ্ল্যামারের জন্য। আমার মনে হয় না যে মৌনী রয়ের চরিত্রটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সিনেমাটার খুব এফেক্ট করতো। ওনার কোনো চরিত্রই নেই, ওই কয়েকটা গানের জন্য আর কয়েকটা ওই সেক্সের কথা বলার জন্য, সেক্সি সিনের জন্য ওনাকে রাখা হয়েছে। তো ওনাকে যদি সম্পূর্ণ ইগনোর করা হতো সিনেমাটা, তাহলে আমার মতে এবারে সবথেকে বেস্ট সিনেমা হতো, বেস্ট, একদম কম্প্যাক্ট একটা সিনেমা হতো কন্টেন্টের দিক থেকে। কিন্তু ওনার চরিত্রটাকে ইনক্লুড করার জন্যই একদম পুরো মার খেয়ে গেছে সিনেমাটা। যেটুকু লুপ হোল আছে ওনার, উনি যতক্ষণ স্ক্রিনে থাকবে ততক্ষণ আপনার দেখতে ভালো লাগবে না, উনি যতক্ষণ স্ক্রিনে থাকবেন না আপনি চরম হাসবেন। এবং এই সিনেমাটার মধ্যেও স্টোরি, ইমোশন, কমেডি, ড্রামা সব আছে, এবং এটা একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট। আপনারাও যান এবং দেখুন, এবং কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনারা আমার সাথে একমত কিনা। এবং তৃতীয় আসি হাউসফুল 4-এ। তো এবার হাউসফুল হচ্ছে অক্ষয় কুমার অভিনীত, এবং এর সাথে ববি দেওয়াল, রিতেশ দেশমুখ আর 3 জন নায়িকা, তাছাড়াও চাঙ্কি পান্ডে, জনি লিভার, এরা সবাই আছে। তো কথা হচ্ছে যে অক্ষয় কুমারের এই একটা দেশভক্তির যে ভূত চেপেছিল সেটার ইমেজ ছাড়ার জন্য মনে হয় এই সিনেমাটি করেছেন। কারণ খুব হাস এবং খুব তাড়াহুড়োর মধ্যে সিনেমা না করলে এই রকম সিনেমা কেউ সাইন করে না। হ্যাঁ, আবার মাল্টি স্টারার, নিজের অভিনয়ের সুযোগ তো অন্যদের কাছ থেকে একটু কম পাবেনি যদি সিঙ্গেল সোলো হয়, এবং তাও ঠিক আছে যে মাল্টি স্টারার করাই যায়, কিন্তু এই রকম মাল্টি স্টারার না করাই ভালো। এবং দিওয়ালির দিনে এরকম রিলিজ করছে যে বড় নাম দেখে লোকেরা সিনেমা দেখতে যাবে এবং মাথা আপনারা চুল ছিঁড়বেন। তো সিনেমাটার মধ্যে কিচ্ছু নেই নতুনত্ব, হাসির জন্য যা তা বানানো হয়েছে স্টোরিটাকে। এখানে 5 জন না 6 জন মিলে স্টোরি লিখেছে, একদম খিচুড়ি করে দিয়েছে। হ্যাঁ, স্ক্রিন প্লেও তাই করেছে। এবং এই সিনেমাটি প্রথম তৈরি করছিলেন সাজিদ খান, তিনি মিটুয়ের জন্য বাইরে যাওয়াতে অন্য একজন ডিরেক্টর এসে সিনেমাটি পরিচালনা করেন। আচ্ছা, তো স্টোরি হচ্ছে সিনেমাটিতে লন্ডনে এই 3 জন, রিতেশ দেশমুখ, ববি দেওল আর অক্ষয় কুমার লন্ডনে থাকে, এবং তারা 3 জন মেয়েকে ভালোবাসে, এবং সেই 3 জন মেয়ে খুবই বড়লোক। আর এই 3 জন মানে নায়ক 3 জনের একটা ঋণ আছে বড়, ঠিক আছে, সেটা শোধ করতে হবে ওই 3 জন নায়িকাকে বিয়ে করে। এইবার অনেক বুঝিয়ে সুঝিয়ে মেয়েদের একজনই বাবা, সেটা হচ্ছে রঞ্জিত। তো মেয়ের বাবাকে রাজি করানোর পরে এই 3 জন বিয়ের পিড়িতে বসে। কিন্তু বিয়ের পিড়ি হিসাবে এরা ডেস্টিনেশন ওয়েডিংকে পছন্দ করে, এবং সেটা কোনটা, সেটা একটা ভারতের সীতামগার বলে একজন জায়গা আছে। হ্যাঁ,
তো সেখানে তারা প্যারিসে এত মানে ধনী পরিবার হয়েও তারা অন্য কোথাও না গিয়ে, মানে বিদেশ না গিয়ে তারা ভারতের সীতামগড় বলে একটা জায়গায় আসে। আচ্ছা, সেখানে একটা হেরিটেজ হোটেল আছে, আগে ওটা একটা রাজবাড়ি ছিল, সেটাকে পরে হেরিটেজ হোটেলে বানানো হয়। এবং সেখানে এসে চাঙ্কি পান্ডে আর অক্ষয় কুমারের তাদের পূর্বজন্মের কথা মনে পড়ে, এবং সেটা কোনটা এখন 2019, সেটা হচ্ছে 1419, মানে 600 বছর আগেকার কথা তাদের মনে পড়ে যায়। এবং সেখানে অক্ষয় কুমার দেখে যে তিনি একজন রাজা ছিলেন, ববি দেওল একজন সেনাপতি ছিল, আর রিতেশ দেশমুখ একজন নর্তকী ছিল। এবং তারা ওই সময়ে যে তিনজনকে ভালোবাসতেন তারা এই 2019-এও যাদেরকে, যে তিনজন নায়িকা, এই তিনজন নায়িকাই রিপিট হচ্ছে, কিন্তু একে অপরের গার্লফ্রেন্ড না। মানে ববি দেওয়ালের যে গার্লফ্রেন্ড 2019-এ, সে ছিল রিতেশ দেশমুখের গার্লফ্রেন্ড 1419-এ, এইরকম ব্যাপারটা। জাস্ট অ্যান এক্সাম্পল আমি বললাম। মানে অক্ষয় কুমারের যে গার্লফ্রেন্ড, সে হচ্ছে রিতেশ দেশমুখের গার্লফ্রেন্ড 1419-এ। তো এইরকম একটা খিচুড়ি বানানো হয়েছে, এবং অক্ষয় কুমার আর চাঙ্কি পান্ডে এই দুজনের 1419-এর কথা মনে পড়ে, এবং তারা বাকি সবাইকে জোরজবস্তি করে মনে পড়ানোর কাজে লেগে যায় যে অন্যদের এই কথাটা মনে পড়ছে কিনা। এবং সেখানে তারা বিয়ে করতে পারেনি। 1419-এ এই তিনজন নায়ক এবং নায়িকা, যারা একে অপরের অপোজিট ছিলেন, 1419-এর কথা বলছি, সেইখানে তখন তাদের বিয়ে হয়নি কোনো একটা অভিশাপের কারণে, বা কোনো একটা কারণে। আপনারা যাবেন যখন সিনেমাটাতে বুঝতে পারবেন। তো সেখানে সিনেমাটাতে ওই 1419-এ বিয়ে হয়নি। তারপরে এরা চায় যে 2019-এ সেই বিয়েটা হোক, এবং সেটা কি করে হবে সেটা আপনাকে সিনেমার ওইটুকু অংশ দেখতে হবে। আর বলে রাখা ভালো, এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকী আছে, চাঙ্কি পান্ডে তো আছে, জনি লিভার আছে, বড় বড় যারা নাম করা এমনি যারা অভিনয় জানে এরকম, তাদের কয়েকটা ক্যামিও আছে। ক্যামিওগুলো কেন করেছে, কী জন্য করেছে আপনি জানেন না। অহেতুক গান ঢুকেছে। হ্যাঁ, গানগুলোর কোনো মাথামুন্ডু নেই, লিরিক্স মানে শুনলে জাভেদ আখতার বা গুলজার সাহেব যদি শোনে তাহলে তারা আত্মহত্যা করবেন। আর একটি গানই ভালো, শুনতে ভালো লাগে, এক চুম্মা বলে একটা আছে। তো এই হচ্ছে সিনেমা। আর সিনেমাটার মধ্যে হাসির জন্য যা তা বলা হয়েছে, যা তা মানে আপনি চিন্তা করতে পারবেন না, ফ্যামিলি নিয়ে আপনি যেতে পারবেন না, আপনি বাবা মার সাথে বসে দেখতে পারবেন না। আর সবসময় একটা হাক দে হাক দে হাক দে, আমি জানি না এটা কি, হ্যাঁ, টাট্টি পে চাট্টি, এরকম উল্টো পাল্টা কথাবার্তা, ঠিক আছে। তো আমি এটা ফ্যামিলি এন্টারটেনার নয়, অ্যাবসোলুটলি ইট ইজ নট গোয়িং উইথ ইয়োর ফ্যামিলি, বুঝছে। আপনি আপনার মা বাবার সাথে গিয়ে এইসব সিনেমা দেখতে পারবেন না, মানে ডায়লগটা শুনতে পারবেন না, অহেতুক উল্টো পাল্টা ডায়লগ বলা হয়েছে। তো সিনেমার মধ্যে যারা অভিনয় করেছে, এই গেল স্টোরির দিক। এবার যারা অভিনয় করেছে, আমি অন্যান্য টেকনিক্যাল অ্যাসপেক্টে এটা যাচ্ছি না, কারণ কমেডি সিনেমা, আর অন্যান্য বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর অনেকজন বলে এটা লজিক্যালি আমি ভাববেন না, লজিকের প্রশ্ন আসছেই না। সিনেমা যদি খারাপ হয় তাহলে তো খারাপ, আপনাকে জোর করে যদি হাসানো হচ্ছে। আপনি দেখবেন রিসেন্ট ছিচড়ে আছে, বালা আছে, বালা আসবে, ড্রিম গার্ল হচ্ছে, ছিচড়ে মাফ করবেন, ছিচড়ে, ড্রিম গার্ল, এইসব সিনেমাতে প্রচুর হাসি আছে, প্রচুর বাধাই ও বাধাই, প্রচুর হাসি আছে, কিন্তু সেগুলো জোর করে হাসানো নয়, সেগুলো সিচুয়েশন ওয়াইজ, ডায়লগ ওয়াইজ ঠিকঠাক করে পুট করা হয়েছে। আর এটাতে উল্টো পাল্টা আলিয়া ভাটের নামে এরকম জোকস করে, অন্যান্য অ্যাক্টরদের নামে এরকম জোকস করে হাসানো যায় না। হ্যাঁ, আপনি আগেকার দিনের সিনেমা দেখুন, যখন প্রিয়দর্শন বানাতো হাঙ্গামা, ভাগাম ভাগ, এইগুলো, হালচাল, দুর্দান্ত সিনেমা। এখানে কোনো বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়নি, এরা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে সিনেমাটাকে একদম মাটি করেছে। আর অ্যাক্টরদের কথা বলি, প্রচুর ছড়িয়েছে। যেমন অক্ষয় কুমার বাজে অ্যাক্টিং করেছে, ববি দেওয়াল তো বলায় আপনি ছেড়েই দেন, আর রিতেশ দেশমুখও তাই। আর নায়িকাদের তো চরিত্র নেই, ওই দু একটা গানের জন্য ওদেরকে নেওয়া হয়েছে। আর ডিরেকশন হচ্ছে 2019-এর সব থেকে বাজে ডিরেক্টরের মধ্যে একটা সিনেমা এটা। তো আমি জানি না এটা কি মানে ওনারা বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন। লজিক্যালি আপনি যেভাবেই দেখুন, সব থেকে ভালো হচ্ছে সান কি আঁখ, দ্বিতীয় হচ্ছে মেড ইন চায়না, তৃতীয় হচ্ছে, এটা যদি মানে ধর্তব্যের মধ্যে ধরে তাহলে হাউসফুল 4, না হলে এই সিনেমাটা দেখুন। যেটা ভালো সিনেমা সেটা বলতে হবে, এবং সেই জন্যই আমি কোনো নাম দেখিনি, ওই জন্য আমি পরপর বলে গেলাম। সান কি আঁখ প্রথম প্রেফারেন্স, এর মধ্যেও আপনার মানে প্রথম যে সান কি আঁখ, এর মধ্যে ভরপুর কমেডি আছে। মেড ইন চায়না ভরপুর কমেডি আছে, এবং হাউসফুল 4 কোনো কমেডি নেই, কিচ্ছু নেই সিনেমাটার মধ্যে, জোর করে হাসানো হয়েছে। তো রিভিউটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখানে দেখবেন আপনার সাবস্ক্রাইব বাটন আছে, লাল বাটন,
অবশ্যই প্রেস করুন, আমাদের ফ্যামিলিকে গ্রো করুন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লাগছে। তো বাই বাই বন্ধুরা, এবং শুভ দীপাবলি। এবং যারা বাজি পোড়াবেন একটু সাবধানে পোড়াবেন, বাজি ইউজ না করাই ভালো, যদি হয় পরিবেশ বান্ধব বাজি ইউজ করবেন, আর একটু সাবধানে, ঠিক আছে? কারণ পরিবেশকে আমাদের একটু দেখা উচিত। তো আজকের মতো এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।